হ্যালো আমার ছোট ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। তো তার আগে তোমাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ আমার চ্যানেলে আজকে 100টা সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তোমাদের এর জন্য অসংখ্য ধন্যবাদ, তোমার দাদাভাইয়ের সাথে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ জানাই। তো আজকে ক্লাস 6-এর যে ভগ্নাংশের চ্যাপ্টারটা, কোষের দিকে 1.3, সেই চ্যাপ্টারটা শুরু করব। তো ভগ্নাংশের চ্যাপ্টারটা মানে কোষের দিকে 1.3 চ্যাপ্টারটা শুরু করার আগে তার আগের যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের একটু বোঝাই, ভগ্নাংশ কী জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের খুব সহজে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো, ভগ্নাংশ ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? ভগ্নাংশ বলতে আমরা বুঝি মনে করো একটা ঘর, খোপ আছে, এরকম একটা খোপ আছে, এই খোপটাকে 3টি টুকরো করলো। আচ্ছা, উদাহরণ মানে 18 নম্বর পেজ থেকে যেরকমভাবে স্টেপ বাই স্টেপ আছে, আমি সেরকম সবগুলোই কিছু কিছু অংশ তোমাদের তুলে ধরবো, ঠিক আছে? মনে করো এই একটা খোপ আছে, এই খোপের মধ্যে এই ঘরটাতে তোমার রং করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই কটা ঘরে রং করা হয়েছে সেটা তো আমরা বলতে পারলাম যে একটা ঘরে রং করা হয়েছে। এবার আমি এই একটা ঘরটাকে ভগ্নাংশ আকারে তোমাদের কাছে প্রকাশ করব, মানে ভগ্নাংশ আকারে লিখবো। কিভাবে লিখতে হয় দেখো, মোট যে পরিমাণটা, তাহলে এখানে কটা ঘর আছে দেখো, 1, 2, 3টে ঘর আছে, তাহলে মোট পরিমাণটা সবসময় নিচে লিখতে হয়। তাহলে মোট তুলনা করতে হয় যে মোট পরিমাণের মধ্যে মানে 3টে ঘরের মধ্যে একটা ঘরে আমার রং করা হয়েছে। এই জিনিসটাকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে একটা দাগ থাকবে যেটাকে ভাগ বলা হয়। ভগ্নাংশ মানে ভাগ মানে কি? এইটা ভাগের চিহ্ন, তো উপরে একটা সংখ্যা থাকে, নিচে একটা সংখ্যা থাকে, ঠিক সেরকম উপরে যেটা থাকে সেটাকে লব বলে, নিচেরটাকে হর বলে, তাই তো? তাহলে এই 3টে ঘরের মধ্যে একটা ঘরে দাগানো আছে, তার মানে কি বললাম? 3 ভাগের 1 ভাগ। কীভাবে বলবো? 3 ভাগের 1 ভাগ, বা আমরা শর্টকাটে বলি 1/3, ঠিক আছে? 3/1 না, কিন্তু 1/3 বলি কথাটা। তাহলে এখানে মনে করো আরেকটা ঘর দাগানো আছে, তাহলে কটা ঘরে রং করলাম? 2টো ঘরে রং করলাম। তাহলে কি হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে? তাহলে মোট ঘর হচ্ছে 3টে ঘরের মধ্যে আমি মানে 3টে ঘরের মধ্যে রং করলাম 2টো ঘরে, তার মানে 2/3। আচ্ছা, ভগ্নাংশ সবসময় অংশে প্রকাশ করা হয়, অংশে, তাহলে এটা হবে অংশ। ভগ্নাংশের একক এগুলোকে বলা হয় অংশ। আমি যদি সংখ্যায় বলি, কটা ঘরে দাগানো আছে? 2টো ঘরে। মোট কটা ঘর? 3টে ঘর। 3টে ঘরের মধ্যে 2টো ঘরে দাগানো আছে, এইটাকে বলা হয় ভগ্নাংশ হয়ে যায়। লব যেখানে 2, হর যেখানে 3, ঠিক আছে? তাহলে এবার যদি বলি কটা মানে কত পরিমাণ ঘরে দাগানো হয়নি বা রং করা হয়নি, তাহলে এই ঘরটাতে রং করা হয়নি, তার মানে 3 ভাগের 1 ভাগ অংশে রং করা হয়নি। তাহলে এইবার তোমাকে যেটা দেবে সেটাই। এবার মনে করো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের মধ্যে 3টি এরকম খোপ করেছে। তাহলে দেখো কটা খোপ হলো? 1, 2, 3, 4, 5, 6টা। এই 6টার মধ্যে মনে করো তাহলে 6টা, তার টোটাল ভাগ হয়ে গেল 6, তাই নিচে 6 হয়ে যাবে। এবার 6-এর মধ্যে মনে করো এই 2টো ঘরে দাগানো হয়েছে বা রং করা হয়েছে, তার মানে কি হয়ে যাবে? 2/6। এইভাবে তোমাকে ভগ্নাংশের প্রকাশ করতে হয়। আচ্ছা, এবার এগুলো মুছে দিই। দেখো তোমাদের পরের ছবিটা মানে 19 নম্বর পৃষ্ঠায় যেগুলো আছে, বলেছে 20 আনা আমের 1/3 অংশ পচে গেছে। আচ্ছা, এখানে 1/3 অংশ, তাহলে 1/3 অংশ বলতে কি বোঝানো হয়েছে? 3 ভাগের 1 ভাগ, 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ বলতে আমরা কীভাবে ভাগ করতে পারি? এইটা 1 ঘর, এটা 2 ঘর, এটা 3 ঘর, তাই তো? 3 ভাগের 1 ভাগ। তাহলে একটা ঘরে কটা করে আম আছে? 4টে করে আম আছে, এটায় 4টে, এটা 4টে, এটা 4টে, 4টে করে আম আছে। তাহলে 1 ভাগের 3 ভাগ মানে এই যে 3টে ঘর, 3টে ঘরের মধ্যে 1 ঘর, তার মানে কটা আম হচ্ছে? 4টে, তাই তো? তার মানে তোমাকে বলেছে 3 ভাগের 1 ভাগের আমগুলো পচে গেছে, তখন কয়টি আম পচে গেছে? 4টি আম পচে গেছে। তাহলে ভালো আম আছে কতগুলো? তাহলে বাকি 2 ঘর পড়ে রইলো, তার মানে 3 ভাগের 2 ভাগ পড়ে রইলো বাকি, তার মানে কটা আম হচ্ছে? 1 ভাগে যদি 4টে হয় তাহলে 2 ভাগে মানে 8টা, তার মানে ভালো আম পড়ে রইলো 8টি। দেখো পরের ছবিটাই বলেছে, দেখো মোট কটা ফল আছে এখানে? একটা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 4টে ঘরে 2টো করে, তার মানে 8টা মোট ফল আছে। আচ্ছা, এই 8টা ফলকে দেখো 2 ভাগ মানে 1 ভাগ 1 ভাগ করে করেছে, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, তার মোট ক ভাগ করেছে? 4 ভাগ করেছে, ঠিক আছে? এই 3টে ঘরে দেখো আম আছে, বাকি একটা ঘরে আপেল আছে, তাহলে আপেল আছে কি হবে? মোট ঘর কটা?
4টে, তাহলে 4 ভাগের 1 ভাগে আপেল আছে, তাই তো? তাহলে 4 ভাগের 1 ভাগ মানে কটা করে ফল হচ্ছে? 2টো করে ফল হচ্ছে। তাহলে 4 ভাগের 1 ভাগে যদি আপেল থাকে তাহলে আপেল কটা হলো? 2টি। বাকি কয় ভাগ পড়ে রইলো? 3 ভাগ। তারপর 4 ভাগের 3 ভাগে আম, তাই তো? তাহলে ছবিতে মোট কতগুলো আম আছে? মোট ফলের 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ ছবিতে আম আছে মোট ফলের 3/4 অংশ। মোট ফলের 3/4 অংশ মানে মোট ফল 4 ভাগ করেছে, 1 2 3 4, 4 ভাগের 3 ভাগে আম আছে। তার মানে আম কয়টি আছে বলো? 1 ভাগে যদি 2টি করে হয় তার মানে 6টি আম আছে। এইভাবে তুমি বার করতে পারো। টোটালটার মধ্যে হিসাব করতাম, তাহলে টোটাল ফল হয়ে গেল ঘরের সাপেক্ষে না, ফলের সাপেক্ষে। টোটাল ফল আছে 8টি আর আপেল আছে 2টি। তার মানে কত হয়ে গেল? টোটাল ফল মানে 8-এর মধ্যে 2। তার মানে এটা কাটাকুটি করলে 4 হচ্ছে, 4 দুগুণে 8, তার মানে সেই তোমার 1/4 অংশই হচ্ছে, তাই না? তাই এটাকে 2/8ও বলতে পারো, 1/4ও বলতে পারো। যেহেতু তোমাকে বইতে 2/8-এর কথা বলেনি, তোমাকে মোট 4 ঘর করেছে, 4 ঘরের 1 ঘর করে হিসাব করেছে, ঠিক আছে? পরের ফুলের ছবিটা দেখো। ফুলের ছবিটা আমি আর রাখলাম না, 3টে করে আলাদা করে ফুল আছে, ঠিক আছে? প্রথমে 2টো ফুল রঙিন আছে, পরের নিচেরটা সাদা আছে। তাহলে রঙিন ফুল মানে 3টে ঘর আছে, 3টে ঘরের মধ্যে 2টো অংশে মানে 2 ভাগে, 3 ভাগে 2 ভাগে রঙিন ফুল, 1 ভাগে হচ্ছে সাদা ফুল, আর কিছুই দেয়নি। তারপরে হচ্ছে তারপরেরটা আমি ছবি এঁকে দেখাই। কটা ঘর আছে? 1 2 3 4 5, 5টা ঘর। এক একটা ঘরে 2টো করে বল আছে, ঠিক আছে? তার মানে তোমাকে এখানে হিসাব চেয়েছে 2/5 অংশ, 2/5 অংশ। তাহলে 2/5 অংশ মানে কি হবে? 5 ভাগের 2 ভাগ মানে 1 ভাগ 2 ভাগ 5 ভাগ করেছে, 5 ভাগের 2 ভাগ মানে এইটা আর এটা। তাহলে 1 ভাগে কয়টি করে বল আছে? 2টি করে বল। তাহলে 5 ভাগের 2 ভাগ, তার মানে 2/5 অংশ মানে 5 ভাগের 2 ভাগ। 5 ভাগের 2 ভাগে কয়টি বল হচ্ছে? 1 ভাগের 2টি, 2 ভাগের 4টি, তার মানে 4টি বল হয়ে গেল 5 ভাগের 2 ভাগ। পরেরটা বলেছে দেখো, এক একটা 5 টাকার কয়েন আছে 1/4 অংশ। তাহলে 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ। একইভাবে হ্যাঁ, এটা 5 টাকা 5 টাকা 4টে আছে, এরকমভাবে আছে। তাহলে 4 ভাগের 1 ভাগ বলেছে, 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা 5 টাকা, এটা 5 টাকা, তাহলে 4 ভাগের 1 ভাগ মানে কত হলো? 10 টাকা হয়ে গেল। পরের পৃষ্ঠায় চলে যায়। এবার মিশ্র ভগ্নাংশ কি করে বার করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। ওগুলো গেল হচ্ছে ভগ্নাংশ, শুধু ভগ্নাংশ। এবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ কি করে হয়। আচ্ছা, শুধু ভগ্নাংশ মানে যেটা বললাম তোমাকে 5 ভাগের 2 ভাগ মানে 2/5 অংশ, এটা হচ্ছে এমনি ভগ্নাংশ। ভগ্নাংশ 3 প্রকার, এটা আমি এর আগেও বলেছি, একটু পরে আবারও বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার মিশ্র ভগ্নাংশ মানে কি? মনে করে একটা ঘর আছে, হ্যাঁ, এই একটা গোটা ঘর আছে, আর একটা এই ঘরের মধ্যে 4 ভাগ করেছে, 4 ভাগের 1 ভাগ নিল। তাহলে দেখো এইটা গোটা ঘর মানে কি? গোটা ঘর মানে পুরো 1 অংশ। গোটা ঘর মানে ভগ্নাংশ মানে সবচেয়ে বড় হচ্ছে 1 ধরা হয়, ঠিক আছে? কেন 1 ধরা হয়? মনে করো একটা সাপোজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এখানে একটা 5টা ঘর আছে, 1 2 3 4 5, 5টা ঘর আছে। 5টা ঘরের মধ্যে 4টে ঘরে তোমাকে রং করলো, তাহলে কি বলবো? 4/5 অংশ মানে 5 ভাগের 4 ভাগ, 4টে ঘরে রং করলো। এইবার তোমার 5টা ঘর আছে, 5টা ঘরেই তোমাকে রং করে দিল। তাহলে 5টা ঘরে রং করে দিল, তাহলে কিভাবে লিখবো? 5 ভাগের 5 ভাগ। তাহলে 5 ভাগ ছিল, 5 ভাগের 5 ভাগই রং করা হয়ে গেছে। তাহলে আমরা সেটা বলতে পারি তো? দেখো 5 5 কেটে যাচ্ছে না, তাহলে 5 5 কেটে গেলে সেটা 1 পড়ে রইলো না। তাই ভগ্নাংশের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটাকে বলবো সেটাকে আমরা 1 বলবো। তাহলে যে 2/5 এটা দেখে মনে হচ্ছে 1-এর বড়, কিন্তু আসলে কিন্তু এটা 1-এর বড় না, এই ভগ্নাংশটা 1-এর ছোট। তাহলে কি কোনো ভগ্নাংশের ওপরে যদি ছোট হয় তাহলে সেটা সবসময় 1-এর ছোট হয়, ওপরে যদি বড় হয় সেটা তখন সেই ক্ষেত্রে হয়ে যায় 1-এর বড়। সেটাই আমি তোমাকে এখন বলবো। তাহলে এইটা হয়ে গেল 1 অংশ, যেহেতু এটা সম্পূর্ণ ঘর, এটা 1 অংশ হয়ে গেল। আর এই ঘরটা দেখো কি করেছে, এই ঘরটাকে 4 ভাগ করেছে, 4 ভাগের 1 ভাগে রং করেছে। তার মানে টোটাল এটা যোগ হয়ে যাবে। তার মানে কি হলো? প্রথমটা পুরো সম্পূর্ণ ঘর আর পরেরটা 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা কি হয়ে যাবে? এইটাকে তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে পারো সেভাবে, মানে যেভাবে করো সেভাবে তো করতেই পারো। আমি আলাদা সিস্টেমে তোমাকে বলে দিচ্ছি। যদি পরপর একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ যদি পরপর যোগ থাকে তাহলে সেটাকে পাশাপাশি আমরা এইভাবে লিখতে পারি। কেমন? ঠিক সেরকমভাবে 2 যোগ মনে করো 2/3 আছে, তার মানে এটাকেও আমরা 2 পূর্ণ 2/3 লিখতে পারি।
ঠিক আছে, পূর্ণ সংখ্যাটা পাশের ভগ্নাংশের সাথে এভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে এটা যদি 1 পূর্ণ 1/4 হয়, তাহলে এটাকে কি করে বার করব? নিচে যা থাকে সেটা নিচেই থাকে, নিচের হরটা নিচে হয়ে যায়। এবার কি হয় দেখো, এই যে পূর্ণ ভগ্নাংশটা মানে পূর্ণ সংখ্যাটা আছে না, এই পূর্ণ সংখ্যাটার সাথে নিচের হর গুণ হয়ে যায়, আর ওপরে যে লবটা থাকে সেটা যোগ হয়ে যায়। তাহলে দেখো কি হলো, 4 আর 1 গুণ করলে 4 একে 4, আর ওপরে 1 যোগ করলে হয়ে যায় 5, 5/4। তাহলে দেখো এখানে এই ভগ্নাংশটা কত পেলাম, মানে এই টোটালটা কত পেলাম, তাহলে 5/4। 5/4 মানে কি, টোটাল এক অংশ দেখো হয়ে গেছে, এক অংশ হয়ে তারপরে আরও একটু ভগ্নাংশ যোগ হয়েছে। তার মানে এটা দেখেই মনে হচ্ছে যেটা 1-এর বড়, কারণ 1 তো এখানেই হয়ে গেল, তার সাথে আরও 1/4 যোগ হলো, তাই না? তাহলে এটা দেখেই মনে হচ্ছে এটা 1-এর চেয়ে বড়। তাই আমি সেটা তোমাকে বলছিলাম যে ওপরে লব যদি বড় হয় নিচের হরের থেকে, সেই ভগ্নাংশ 1-এর বড় হয়, আর লব যদি ছোট হয় হরের থেকে, সেই ভগ্নাংশ 1-এর ছোট হয়। তাহলে ভগ্নাংশ 3 রকমের হয়, এখনই আমি বলে দিচ্ছি। এক হলো প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেখানে লব, ওপরেরটাকে লব বলে তো নিচেরটাকে হর বলে, লব যদি ছোট হয় হরের থেকে, যেমন 2/3, তারপরে 5/7, মানে ওপরেরটা ছোট হবে, লব ছোট হবে হরের থেকে, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেটা 1-এর বড় হয়ে যায়, তাই না? যেখানে দেখলাম 1-এর চেয়ে বড় হয়ে গেল এই ভগ্নাংশটা, তার মানে কি লব বড় হয়ে যাবে হরের থেকে। সেই ক্ষেত্রে 3/2 হতে পারে, 5/3 হতে পারে, এটা যেমন 5/4 পেয়েছি, 5/4 হতে পারে, 7/, তার মানে আমার লব বড় হতে হবে, সেই ক্ষেত্রে হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকেই আমি মিশ্র ভগ্নাংশ নিতে পারি। যেমন 5/4 মিশ্র ভগ্নাংশ কী ছিল, 1 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/4। তাই মিশ্র ভগ্নাংশ এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, মানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে যোগ আকারে। কেমন? এগুলোকে মিশ্র ভগ্নাংশ 3 প্রকারের হয়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্ক করি। এবার দেখো একটা বৃত্ত আছে, বৃত্তর অর্ধেক রং করা আর দুটো বৃত্ত পুরো রং করা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এইটা হচ্ছে অর্ধেক, অর্ধেক যোগ এটা পুরো 1 অংশ, পরেরটাও 1 অংশ, তার মানে কি হলো 2 যোগ অর্ধেক মানে 1/2। অর্ধেক মানে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? 2 পূর্ণ 1/2, তার মানে 2 দুগুণে 4 আর 1 হয় 5/2 অংশ। ঠিক আছে, এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে এইভাবে যেতে হয়। এবার মনে করো একটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ নিয়েছে, আরেকটা ত্রিভুজকে টোটাল 6 ভাগে ভাগ করেছে, তাই তো? 1 2 এরকম। তাহলে একটাতে দাগিয়েছে আর পুরো, আর বাকি দুটো পুরো নিয়েছে, তার মানে কি হবে? এই ক্ষেত্রে 2 যোগ 1 2 3 4 5 6, 6 ভাগের 1 ভাগ, তার মানে কত হবে? 2 পূর্ণ 1/6, তার মানে 6 দুগুণে 12 আর 1 13/6। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে গেলাম। এবার তোমাকে কি দেখিয়েছে? অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কি করে নিতে হয় দেখো। ভাগ করব, সিস্টেমটা একই, ভাগ করব 5 দুগুণে 10, বিয়োগ করলে 2 হয়। তাহলে দেখো 2কে তো আর ভাগ যাচ্ছে না। আচ্ছা, যেটা ভাগফল আসলো সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়, যেহেতু ভাগফল চলে এসছে। আচ্ছা, তারপরে যেটা ভাগশেষ সেটা চলে যায় ওপরে মানে লব আকারে, আর যেটা দিয়ে ভাগ করেছি মানে ভাজক সেটা চলে আসে নিচে মানে হর আকারে। এইভাবে তোমাকে মিশ্র ভগ্নাংশ নিতে হয় একটা ভগ্নাংশ থেকে। এরকম বিভিন্ন হতে পারে, মনে করো 20/6 আছে, তাহলে ভাগ করো 5 6 3 6 18, 3 দিয়ে দেব, বিয়োগ করলে পড়ে থাকে 2, 2 চলে যাবে ওপরে, 6 চলে আসবে নিচে। কি করলাম বোঝা গেল? 6 দিয়ে ভাগ করলাম 318, যেটা ভাগফল সেটা তো হয়ে যাবে পূর্ণ সংখ্যা, যেটা ভাগশেষ সেটা চলে যাবে ওপরে লব আকারে, আর যেটা দিয়ে ভাগ করলাম সেটা চলে আসে নিচে। এইভাবে তোমাকে ভগ্নাংশ বার করতে হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল। যারা পারো না যে মিশ্র ভগ্নাংশ থেকে কি করে অপ্রকৃত ভগ্নাংশে আসে, সেটা আমি দেখিয়ে দিলাম, আবার ওই উল্টোটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। চলো নেক্সট অঙ্ক করি। এবার দেখো, মনে করো বইতে যে ছবিগুলো আছে সেগুলো তো বার করতে পারবে, আমি আলাদাভাবে তোমাদের বুঝিয়ে দিই। 1/3 আছে, হ্যাঁ,
আচ্ছা, যেহেতু এটা ভগ্নাংশ, ভগ্নাংশ ওপরে লব নিচেরটাকে হর বলে, তাহলে লব বাই এই 3/1 এটাকে যদি আমরা ছবি করে বোঝাই, দেখো কি হবে, এটা 3 ভাগ আছে, 3/1 অংশে আমি দাগালাম, তার মানে কি হবে 1/3। এবার মনে করো এই ঘরটাকে এরকম মাপেরই ঘরটাকে আমি কি করব, এবার 6 ভাগ করব। হ্যাঁ, 6 ভাগ করব। এরকম তো 3 ভাগ ছিল, আমি মাঝখানে আরেকটা ভাগ দিয়ে দিলাম। তাহলে 6 ভাগ করলে, তাহলে দেখো যে 3/1 ভাগ, তাহলে এটা কি করব, যদি এইভাবে করতাম, হ্যাঁ, তাহলে দেখো সিস্টেমটা একই। দেখো এইটাও 1 2 3 1 2 3 ঘর আছে, জাস্ট মাঝখানে আমি একটা দাগ দিয়ে ঘরটাকে বাড়িয়ে দিয়েছি, তার মানে এটা টোটাল ঘর হয়ে গেল 6, আর 6-এর মধ্যে 2, তাই তো। আর এটাকে যদি আমরা মনে করি দাগটা না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা 3/1 ভাগই লিখতাম, তাই তো। তার মানে আমি বোঝাতে চাইছি যে আমার এই যে দেখো এই যে ভগ্নাংশটা মানে 1/3, এই ভগ্নাংশটাকে আমি ওপরে যত সংখ্যা দিয়ে গুণ করি, নিচেও যদি তত সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে নতুন যে ভগ্নাংশটা পাবো, সেই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা একই হয়। সেটা তো দেখলাম, এটা ছিল 1/3, এই 1/3কে আমি মাঝখানে একটা ঘর বানিয়ে দিলাম, তাহলে হয়ে গেল সেটা 2/6। যেহেতু ঘরও বেড়ে গেল আর ঘর বেড়ে গেল মানে আমার দাগানো অংশের পরিমাণটাও বেড়ে গেল, তাই সেটা হয়ে গেল 2/6। আর 2/6টা তো আমার 1/3-এরই সমান হচ্ছে, তাই না। তাই সেই ক্ষেত্রে আমি বলছি যে ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয়, নতুন যে ভগ্নাংশ পাবো সেই ভগ্নাংশটা আগের ভগ্নাংশে সেম তুলনা করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে মনে করো 2 দিয়ে গুণ করলাম, তো এবার আমি 3 দিয়ে গুণ করব, ঠিক আছে, 3 দিয়ে গুণ করব। তাহলে ওপরেও 3 দিয়ে গুণ করলে নিচেও আমার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পাবো, 3 একে 3 আর 3 3 9। তাহলে দেখো এখানে 1/3, 2/6 আর এই 3/9 সব কিন্তু একই ভগ্নাংশ, সব একটা ভগ্নাংশ থেকেই কিন্তু আমি পাচ্ছি। এই 2/6কে মনে করো আমি আবার 2 দিয়ে গুণ করব, তাহলে কি হবে, দেখো 2 দুগুণে 4, 6 দুগুণে 12। এই যে নতুন ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটাও কিন্তু 1/3-এরই সমান। কেন? কারণ 1/3 সমান সমান যদি 2/6 হয়, পাশাপাশি লিখি, 1/3 যদি 2/6 হয়, আবার 2/6 যদি 4/12 সমান হয়, তার মানে বলতে পারি না যে 1/3 আর 4/12 একই, তাই তো। আবার এটা থেকে আমি 3/9ও পেয়েছি, তার মানে এইটাও সবই একই, তার মানে এটা নিজেরা সব সমান। এদেরকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। তোমরা খাতায় কিন্তু নোট করে লিখবে সমতুল্য ভগ্নাংশ। তাহলে সমতুল্য ভগ্নাংশ বোঝা গেল, যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশকে আমি ওপর নিচে একই সংখ্যা দিয়ে যদি গুণ করি, নতুন যে ভগ্নাংশটা পাবো সেটাকেই বলা হয় প্রথম ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। সেটা এটার থেকে হতে পারে, এটার থেকে হতে পারে, বা এটার থেকেও হতে পারে। 3/9কে যদি আমি আবার 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 9, 3 9 27। এই ভগ্নাংশটাও কিন্তু সবকটা ভগ্নাংশেরই সমতুল্য ভগ্নাংশ। আশা করি বোঝাতে পেরেছি। আরও কয়েকটা উদাহরণ দিই, আরও বেটারভাবে তোমরা বুঝতে পারবে। দেখো বইয়ে যেটা আছে সেটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। 1/2 থেকে দেখো এগুলো 1 2 3 4 5টা ভগ্নাংশ কিন্তু পরপর সব সমান আছে, তার মানে এরা দেখে মনে হচ্ছে যা বের হবে সব সমতুল্য ভগ্নাংশ। দেখো ওপরে ছিল 1, হলো 2, তাহলে আমাকে বলো ওপরে 1 ছিল, হলো 2, তাহলে কি করলে 2 হবে, 1কে 2 দিয়ে গুণ করলে 2 পাওয়া যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে ওপরে লবের সাথে 2 গুণ করেছে, তার মানে নিচেও তো 2 গুণ হবে। তাহলে ছিল হচ্ছে 2, আরও 2 গুণ করলে 2 দুগুণই 4, তার মানে 2/4 হয়ে গেল। এখানে দেখো 8 আছে, তাহলে 8কে দেখো এই ভগ্নাংশের সাথে 4 গুণ করলেও 8 হয়, আবার এই ভগ্নাংশের সাথে 2 গুণ করলেও 8 হয়। যেটা ইচ্ছে সেটাই করতে পারো। তাহলে এটার সাথে করো, 2 আছে, 8 হলো, কত দিয়ে গুণ করেছে, 4 দিয়ে গুণ করেছে, তাহলে আমার ওপরেও 4 দিয়ে গুণ হবে। তাহলে 4 দুগুণে 8, আর ওপরে আছে 1, তার মানে 4 একে 4। এইখান থেকে যদি আমি করতাম, 4 আছে, তাহলে নিচে 8 হলো, কত দিয়ে গুণ করলো, 2 দিয়ে, 4 দুগুণে 8, তাহলে ওপরেও, তার মানে এখানে যদি আমার 2 দিয়ে গুণ করলো, তাহলে ওপরে আমার 2 দিয়ে গুণ হবে। দেখো সে 2 দুগুণে 4ই হচ্ছে, বোঝা গেল। এবার দেখো এখানে 5 আছে, তাহলে এখানে হলো 2, এখানে হলো 4, 2 আর 4কে কাউকে কোনো 2 আর 4-এর মধ্যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 5 আমরা পাই না, তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা থেকেই আমরা 5 পেয়েছি, তাই তো। তার মানে ছিল 1, হলো 5, 1কে 5 দিয়ে গুণ করে 5 হয়েছে, তাহলে নিচেও আমার 5 দিয়ে গুণ হবে, তাই নিচে ছিল 2, 5 দুগুণই হয়ে গেল 10। নিচে আছে 12, তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 12 হয়, 6 দিয়ে, তার মানে ওপরে আমার 6 দিয়ে গুণ করতে হবে, 6 1কে
6, উপরে 8 আছে, তার মানে উপরে 8 দিয়ে গুণ করেছে, 8 একে 8, নিচে 2 মানে 8 দুগুণি 16। আশা করি বোঝা যাচ্ছে। এই সব কটাকে এইটা এটা 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 যে কটা পেলাম সব কটাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। তাহলে এই ক্ষেত্রেও দেখো ওপরে আছে 1 হলো 2, তার মানে 2 দিয়ে গুণ করেছে, নিচেও আমার 2 দিয়ে গুণ হবে, ছিল 3, 3 দুগুণে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3 দুগুণে 6। এখানে 9 আছে, তার মানে 3 থেকে এসছে, 6 থেকে আসেনি। 6 থেকে কিন্তু আসা যায়, সেটা তুমি যদি 6 থেকে বসাও, যেখানে 2 গুণ করলে 6 দুগুণে 12, 12 বসাতেই পারো, দেখো এখানে বসিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 3 এর সাথে 3 গুণ করলে, 3 গুণ করলে আমার 9 হয়, 3 3 একা 9, তার মানে এখানেও আমার কত গুণ হবে, 3 গুণ হবে, 3 একে 3, বোঝা গেল। 5, তার মানে কোথায়, এই 1 থেকে 5 এসছে, কত 5 গুণ করলে 5 হয়, তাহলে 3 এর সাথেও আমার 5 গুণ করতে হবে, 3 5 15, বোঝা যাচ্ছে। 12, 12 দেখো 3 এর সাথে গুণ করলে হয়, 6 এর সাথেও গুণ করলে হয়, 6 এর সাথে কত 2 গুণ করলে 6 দুগুণি 12 হয়। তাহলে যেহেতু দেখো 6 এর সাথে তুলনা করছি তাই 2 গুণ করেছি, তাহলে ওপরেও 2 গুণ করতে হবে, তো সেটা কিন্তু 1 এর সাথে করবো না, 2 এর সাথে করব, কেন আমি 6 কে নিয়েছি। ঠিক আছে, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়ে যাবে, 2 গুণ করলে 4 হয়ে যাবে। কিন্তু আমি যদি 3 এর সাথে তুলনা করতাম, 3 এর সাথে কত গুণ করলে 12 হয়, 4 গুণ করলে 12 হয়, তাই 3 4 12, তাই ওপরেও কিন্তু আমার 4 দিয়ে, তখন কিন্তু 1 কে নেব, তাই 4 1 কে 4, 4ই হবে। তুমি যদি এইটা নাও অন্য সংখ্যা গুণ হবে, এটা নিলে অন্য সংখ্যা গুণ হবে, বোঝাতে পারলাম। তারপর দেখো 8 আছে, তুমি এখান থেকেও আসতে পারো, দেখো 4 এর সাথে 2 গুণ করলে 8 হয় না, 4 দুগুণি 8, তার নিচে কত হবে 12 দুগুণি 24। এটার সাথে করলাম তো এটার সাথেও করতে পারো, এখানে 1 আছে, 8 গুণ করেছি, 8 একে 8, তার মানে নিচের সাথে 8 গুণ হবে, 3 8 24, তুমি যেখান থেকে যাও সেখানে তুমি উত্তর পাবা। ঠিক আছে, এবার মনে করো এখান থেকে নেব আমি, তাও হয়, তাহলে 5 এর সাথে মনে করো 3 গুণ করলে, তাহলে 3 5 15 হয়ে যাবে, তাহলে নিচেও আমার 3ই গুণ করতে হবে, 3, তাহলে 3 15 45, সব কটাই হবে সমতুল্য ভগ্নাংশ। তাহলে সমতুল্য ভগ্নাংশ বোঝা গেছে। চলো পরের অঙ্ক করি। 1/4 মনে করো 1/4কে আমি 3 দিয়ে গুণ করলাম ওপরেও নিচে, তার মানে কত পেলাম, 3 1 3, 3 4 12। তাহলে দেখো 1/4 সমতুল্য ভগ্নাংশ আমি 3/12 পেলাম। এইবার এই যে 3/12, এই 3/12কে আমি কি করতে পারি, ওপরেও কি পেয়েছিলাম 1 গুণ 3, নিচে পেয়েছিলাম 4 গুণ 3, মানে এই জিনিসটা মনে করো ভুলে যাও, 3/12 আছে, তা 3/12কে আমি ভেঙে দিলাম, ওপরেও 3 গুণ আছে, নিচেও 3 গুণ আছে, তাহলে ওপরের নিচে যদি 3 গুণ থাকে তাহলে 3 3 কেটে যায় না, মানে আমি বোঝাতে চাইছি 3/12 তো ভগ্নাংশের ওপর নিচে যত সংখ্যা দিয়ে গুণ, মানে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমি সমতুল্য ভগ্নাংশ পাবো। আবার গুণ করার বদলে যদি আমি একই সংখ্যা দিয়ে ভাগ করি সেটাও কিন্তু একই ভগ্নাংশ হয়, কি হয়ে যাবে, তাহলে দেখো ওপরেও 3 আছে, নিচেও 3 আছে, আমি 3 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, একই সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাহলে ওপরে হয়ে যাবে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে দেখো 1/4 পেলাম, 3/12 থেকে আমি পেলাম 1/4, তাহলে এই 1/4কে 3/4 কি বলা হয়, লঘিষ্ঠ রূপ বলা হয়, এটা মাথায় রাখবে। কেমন, ছোট ভগ্নাংশ থেকে যখন বড় ভগ্নাংশে যাব তখন তো কি বলেছিলাম, সমতুল্য ভগ্নাংশ, আবার বড় ভগ্নাংশ থেকে আমি কাটাকুটি করে মানে ভাগ করে গুণ করে পাবো সমতুল্য ভগ্নাংশ, আর যদি ভাগ করি তাহলে পাবো লঘিষ্ঠ রূপ। লঘিষ্ঠ রূপ মানে ছোট করে কাটাকুটি করে ছোট করে যেটা লেখা হয় সেটাকে লঘিষ্ঠ রূপ বলা হয়। তাহলে মনে করো ওপরে 12 আছে, নিচে 16 আছে, তাহলে আমাকে দেখতে হবে ওপরে কোন ওপরে আর নিচে কোন সংখ্যাটা একই সংখ্যা আছে। তাহলে 12কে ভাঙো, কত হবে, 12কে ভাঙলে কত হয়, 2 দুগুণে 4, 3 4 12, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 16কেও ভাঙো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এরকম করলাম তো। দেখো ওপর নিচে কোন সংখ্যাটা কমন আছে, এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তার মানে কটা 2 কাটলো, দুটো 2, মানে 4 কাটলো, তার মানে 12 16। আমি যদি দুটোকে 4 দিয়ে ভাগ করি কি পাচ্ছি, উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 4, 3/4, এই 3/4টাকে বলা হয় 12/16 লঘিষ্ঠ রূপ। এইগুলোকেই বলা হয় কাটাকুটি। যারা কাটাকুটি পারো না তারা ব্যাপারটা বুঝে নাও, ঠিক আছে। কাটাকুটি বলতে কি বুঝি, উপরে আর নিচে আমার যেই সংখ্যাটা একই সংখ্যা থাকবে গুণ আকারে, সেই সংখ্যাটাকে ভাগ করা,
সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলেই আমার নতুন যে সংখ্যাটা পাবো সেটাকেই বলা হয় প্রথম ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এইভাবে কাটাকুটি করতে হয়। তাহলে মনে করো উপরে 24 আছে, নিচে মনে করো 12 আছে, ঠিক আছে? তাহলে 12 আর উপরে 24, দেখো দুটোকে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 24কে ভাগ করলে 12 হয়, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, তার মানে 12/6 পেলাম। আবার দেখো 6 দিয়ে দুটোকে কাটাকুটি যাচ্ছে, তার মানে এর মধ্যে 6 আছে, মানে 6 একে 6, মানে দুটোকে আমি 6 দিয়ে ভাগ করব, যেহেতু দুটোর মধ্যে 6 আছে, 6 একে 6 আর 12কে 6 দিয়ে ভাগ করলে 2, তার মানে পেলাম কত? 2/1। এইভাবে কাটাকুটি করতে হয়। আর এই ভগ্নাংশটাকে বলা হয় প্রথম ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। তাহলে লঘিষ্ঠ রূপ কি বোঝা গেল? পরের অঙ্ক কি আছে দেখি। 2/5 আছে, 2/5 আছে, 2/5কে আমি সমতুল্য ভগ্নাংশ আমি মনে করো উপরে 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6, 3 5 15, তাই তো? তাহলে এটার সমতুল্য ভগ্নাংশ এটা পেলাম। আচ্ছা, এইটা যে সমতুল্য ভগ্নাংশ সেটা প্রমাণ করব কি করে? ক্রস গুণ করতে হয়। ক্রস গুণ মানে কি? এই প্রথম ভগ্নাংশের যে লব আর দ্বিতীয় ভগ্নাংশের যে হর, তার মানে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর, যেটা হবে প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলেও সেটা হবে। তাহলে 2 আর 15 গুণ করলে যা হবে কত হয়? দেখো 15 দুগুণে 30, আর এই যে ক্রস গুণ মানে এর 5 আর এই 6 গুণ করলেও সেটা কত হবে? কত? 30। যদি দুটো সমান হয়, মানে আমি বোঝাতে চাইছি যে যদি দুটো সমতুল্য ভগ্নাংশ, সেটা কি করে বুঝবো? ভগ্নাংশগুলির লব আর হর গুণ করলে বা হর আর লব গুণ করলে দুটো গুণফল সমান আসলে তাহলে তারা পরস্পর সমতুল্য ভগ্নাংশ হয়। আমি প্রত্যেকগুলো করালাম না, ওটা তোমরা নিজেরা করে নিও, সোজাই আছে, ঠিক আছে? আমি দেখো নিজে করি 1.4, সেটা কি বলেছে 22 নম্বর পৃষ্ঠায়। 2/3 ও 5/9 4টি করে সমতুল্য ভগ্নাংশ লিখি। 2/3 আর 5/9 4টি করে সমতুল্য ভগ্নাংশ, খুব সোজা। প্রথমে 2 দিয়ে গুণ করো ওপর নিচে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হয়ে গেল। এবার 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। আবার মনে করো এইটাকে আমি 2 দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করেছি, সে তো 2/3কে, এবার একে 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, বা একে 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 3 4 12। তুমি যাকে গুণ করবে সেটাকেই তুমি সমতুল্য ভগ্নাংশ পাবে। তুমি যদি একে আবার 2 দিয়ে গুণ করো তাহলে আবার নতুন সমতুল্য ভগ্নাংশ পাবো। তাহলে এটাকেও করো, কত হবে? 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 3 5 15, 3 নং 27, 4 5 20, 4 নং 36, 5 5 25, 5 নং 45। হয়ে গেছে তোমার সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে? আচ্ছা মুঝে দেখো এবার দুটো জিনিস, এটা একটা মনে করো 1/3, 1/4, 1/5, 1/6। তোমাকে বললো এটা বড় থেকে ছোট সাজাও, বা কোন ভগ্নাংশ বড় বা কোন ভগ্নাংশ ছোট। আরেকটা তোমাকে বলে দিল 2/3, 1/3, 3/3। এইটাকেও তোমাকে বললো যে কোন ভগ্নাংশটা ছোট বড় সেটা তুমি লেখো। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, এই ভগ্নাংশগুলো দেখো সবকটা লব সমান 1 1 1 1, আর এই ভগ্নাংশগুলো দেখো সবকটার হর সমান। কেমন? তাহলে তোমরা খাতায় লিখে ফেলো, লেখো, যদি আমি লিখছি না, আমি মুখে বলছি, তোমরা লেখো যে ভগ্নাংশের লব যদি সমান হয়, মানে লব সমান, তো লব সমান হলে, লেখো কোনো ভগ্নাংশের লব সমান হলে হর যে ভগ্নাংশের হর বড় হয়, কোনো ভগ্নাংশের লব সমান হলে যে ভগ্নাংশের হর বড় হয় সেই ভগ্নাংশটি ছোট হয়, ঠিক আছে? সেই ভগ্নাংশটি ছোট হয়। হর মানে লব সমান থাকলে হর যে বড় হয় সেই ভগ্নাংশটি ছোট হয়, আর হর সমান থাকলে হর যে ছোট হয় সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে এখানে লব সমান আছে, তার মানে হর যে ছোট সে হয়ে যাবে বড়, মানে উল্টো হয়ে যায়, মানে তার মানে 1/3 হয়ে যাবে বড়, তারপরে কে আছে 1/4, তারপরে আছে 1/5, তারপরে আছে 1/6। তার মানে সব থেকে বড় হচ্ছে 1/3 আর সব থেকে ছোট হলো 1/6, ঠিক আছে? আর যদি হর সমান থাকে তাহলে উল্টো হয়ে যায়, হর সমান থাকলে লব যে বড় হয় সেই ভগ্নাংশটি বড় হয়, ঠিক আছে? তাহলে বড় কে হবে? এখানে 3/3 হচ্ছে বড় সবার, তারপরে 2/3, তারপরে 1/3। কেমন? হর সমান থাকলে লব যে বড় হয় সেই ভগ্নাংশটি বড়। এবার তোমাকে বলে দিল 24 নম্বর পৃষ্ঠায় 14 নম্বরের অঙ্কটা দেখো, যে রেহানা ও অপু ঠিক করলো তাদের শ্রেণীকক্ষে ভালো করে সাজাবে।
রেহানা মোট কাজে 2/5 অংশ করলো, অপু মোট কাজের 1/4 অংশ করলো। মানে রেহানা করলো 2/5 অংশ আর অপু করলো হচ্ছে 1/4 অংশ। তারা একটুখানি কাজ করেছে। তাহলে আমাকে হিসাব করতে হবে কে বেশি কাজ করেছে, 2/5 অংশ বেশি না 1/4 অংশ বেশি। আমরা একটু আগে দেখলাম যদি হর সমান হয় তাহলে বড় বার করতে পারবো, লব সমান হলেও বড় বার করতে পারবো। কিন্তু এখানে দেখো না লব বড় না হর বড়। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে যে কে বড়, এ বড় না এ বড়। তাহলে দেখো আমাকে ভগ্নাংশ যেটাই দিক আমি যদি কোনো রকমভাবে হর সমান করতে পারি তাহলেই আমি বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটা বড়। যদি হর সমান করতে পারি তাহলে আমার প্রধান কাজ হচ্ছে হর সমান করা, হর যে আছে তাকে সমান করা। তাহলে হর সমান করলে লব যে বড় হবে সেই ভগ্নাংশটি বড় হয়ে যাবে। এবার প্রসেসটা ভালো মতো মন দিয়ে বুঝবে যে হর কি করে সমান হয়। এটা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নিয়ম পারে না, যতই বোঝানো হয় তারা ভুলে যায়, ঠিক আছে, বারবার ভুলে যায়। তোমরা খাতায় ভালো মতো নোট করে রাখবে। দুটো আলাদা ভগ্নাংশ আমি ছোট বড় কি করে হিসাব করব। আচ্ছা আমি প্রথমে কি করব, হর সমান করব। যেহেতু হর সমান করব তাই হরেদের লসাগু করতে হয়, লব সমান করছি না। লব সমান করলে লবেদের লসাগু করতাম। যেহেতু আমরা হর সমান করছি, কেন হর সমান করব, হর সমান করলে লব যে বড় হয় সেই বড় হয়ে যায়, সোজা হিসাব। হরেদের লসাগু করব, কত হবে লসাগু, 5 দিয়ে 1 4ই থাকে, তার মানে 4 5 20, লসাগু আমার 20 পেলাম। আচ্ছা তাহলে আমার লসাগু 20 পেলাম, তাই তো। এইবার নিয়মটা কি বুঝে নাও, ভগ্নাংশের যে হর থাকে সেই হর দিয়ে লসাগুকে ভাগ করব, ঠিক আছে। তাহলে হর কত আছে 5, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 হয়, 4 5 20। আচ্ছা যেটা ভাগফল হলো মানে হর দিয়ে লসাগুকে ভাগ করে যে ভাগফল পেলাম সেই ভাগফল দিয়ে আমি ওপর নিচে গুণ করব, ঠিক আছে। কত পেলাম দেখো, 4 5 20, 4 দুগুণী 8। আমি যদি অন্যরকমভাবে বলি তোমাদের যে লসাগু কত পেয়েছি 20, তো তাহলে আমার প্রত্যেকটা ভগ্নাংশের নিচে আমার 20 নিয়ে আসবো। হর মানে লসাগু যেটা পাবো সেটাকে আমি হরে নিয়ে আসবো, প্রত্যেকটা ভগ্নাংশে এরও নিচে 20 নিয়ে আসবো, এরও নিচে 20 নিয়ে আসবো। তাহলে বলো 5-এর সাথে কত গুণ করলে 20 হয়, 4। তাই নিচে 4 গুণ করা মানে ওপরেও 4 গুণ করা। আর নিচেরটা বলো 1/4 আছে, নিয়ে আসবো 20, কত গুণ করতে হবে, 4 5 20 মানে 5। আর নিচে 5 গুণ করা মানে ওপরেও 5 গুণ করা, তাই 5 একে 5। আর প্রথম নিয়মটা যদি বলি যে কি, নিয়মটা বুঝে নাও, হর দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে এখানে 4 আছে, লসাগু আছে 20, 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হয়, যেটা বেরোবে সেটা দিয়ে ওপর নিচে গুণ করব। 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হয়, তাই 5 দিয়ে ওপর নিচে গুণ করলাম, ঠিক আছে। দুটো প্রসেস বলেছি কিন্তু, বোঝা গেল। আচ্ছা তাই 5 দিয়ে গুণ করলে 5 একে 5 আর 4 5 20। তাহলে পেয়ে গেলাম কি, একটা 8/20 আর একটা 5/20, তাই তো। তাহলে কে বড় বলো, হর সমান থাকলে লব যে বড় হয় সেই বড় হয়, তার মানে 8/20 কার থেকে পেয়েছি, রেহানা বেশি কাজ, বেশি পরিমাণ কাজ করেছে, বোঝা গেল। পরের অঙ্কগুলো এইভাবেই আছে, ওইগুলো আমি আর দেখালাম না, একইভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে চলে যায় কোষে দেখি 1.3, তার মানে পুরো এক্সারসাইজটা, ঠিক আছে। কোষে দেখি 1.3 যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আর করাবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। এই অঙ্কগুলো পরের ক্লাসে আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো আমার ছোট ভাই বোনেরা, ভিডিও আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দাদা ভাইটাকে একটু সাপোর্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দেবে, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।